হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে এবিটিএ টেস্ট পেপারের 71 ও 72 পেজের ফিজিক্যাল সায়েন্সের 1 নম্বরের প্রশ্নগুলির উত্তর করে দেওয়া হয়েছে। বিভাগ ক, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী নিচের কোন গ্যাস? N2, CO2, CFC, O2। ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী এটা হবে CFC, অপশন সি CFC। 1.2 কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্র সরলরৈখিক হয় না? পি বনাম বি, পিভি বনাম পি, ভি বনাম টি, ভি বনাম 1/p। কোন ক্ষেত্রে আদর্শ লেখচিত্র সরলরৈখিক হয় না? অপশন এ দেওয়া ছিল পি বনাম ভি লেখচিত্রের প্রকৃতি। দেখো, আয়তন বৃদ্ধি হলে চাপটা ক্রমশ কমবে, কারণ আয়তন ও চাপ পরস্পর বেষ্টনপ্রতীক। বয়েলের সূত্র অনুযায়ী আমরা জানি ভি ভেরিজেল 1/p, অর্থাৎ আয়তন ও চাপ বেষ্টনপ্রতীক। দেখো, এখানে আয়তনটা ক্রমশ বাড়ছে কিন্তু চাপটা ক্রমশ কমে যাচ্ছে। তাহলে এটা যদি লেখচিত্র অঙ্কন করা হয়, লেখচিত্রটা হবে সমপরাবৃত্ত, এটা সরলরৈখিক নয়। অপশন বি দেওয়া ছিল পিভি বনাম পি, ও চাপের পরিবর্তনে পিভির কোনো পরিবর্তন হয় না, পিভির মান সবসময় একই রকম থাকবে। পিভি বনাম পি লেখচিত্র অঙ্কন করলে লেখচিত্রটা হবে পি অক্ষের সমান্তরাল সরলরেখা একটা। এরপর দেখো, ভি বনাম টি লেখচিত্র প্রকৃতি। চার্লসের সূত্রানুযায়ী ভি ভেরিজেল টি যখন গ্যাসের ভর ও চাপ স্থির থাকে। ভি ভেরিজেল টি অর্থাৎ পরমউষ্ণতা বৃদ্ধি হলে আয়তন বৃদ্ধি হবে। তাহলে পরমউষ্ণতা বৃদ্ধি হলে আয়তন বৃদ্ধি হবে, তাই লেখচিত্র অঙ্কন করলে লেখচিত্রটা হবে মূলবিন্দুগামী সরলরেখা। এরপর ভি বনাম 1/p লেখচিত্রের প্রকৃতি। দেখো, ভি বনাম 1/p লেখচিত্রটি 1/p বৃদ্ধি হলে গ্যাসের আয়তন অর্থাৎ ভি এর মানও বৃদ্ধি হবে, তার লেখচিত্র অঙ্কন করলে এটা কি হবে? একটা মূলবিন্দুগামী সরলরেখা। তাহলে দেখো, এখানে কোশ্চেনে দেওয়া ছিল কোন ক্ষেত্রে লেখচিত্রটি সরলরৈখিক নয়। দেখো, এটা মূলবিন্দুগামী সরলরেখা হচ্ছে, এটাও মূলবিন্দুগামী সরলরেখা, এটা পি অক্ষের সমান্তরাল সরলরেখা, কিন্তু এটা হচ্ছে সমপরাবৃত্ত। অর্থাৎ প্রথম ক্ষেত্রে লেখচিত্রটি সরলরৈখিক নয়, সমপরাবৃত্ত। বাকি 3 ক্ষেত্রে কিন্তু লেখচিত্রটি সরলরৈখিক, এক্ষেত্রে সরলরৈখিক নয়, সমপরাবৃত্ত। তাহলে উত্তর হবে অপশন এ পি বনাম ভি লেখচিত্রের প্রকৃতি সরলরৈখিক নয়। 1.3 এসটিপিতে 1 লিটার H2 এর ভর 1 গ্রাম, 2 গ্রাম, 0.089 গ্রাম, 22.4 গ্রাম। দেখো, এখানে প্রথমে তোমরা H2 এর পারমাণবিক ভর নির্ণয় করবে। হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 2, এসটিপিতে 2 গ্রাম, হাইড্রোজেন গ্যাসের আয়তন 22.4 লিটার। তাহলে 22.4 লিটার H2 এর ভর কত হবে? 2 গ্রাম। উত্তর চেয়েছে 1 লিটার H2 এর ভর, 1 লিটার H2 এর ভর কত হবে? 2/22.4 গ্রাম, তাহলে 0.089 গ্রাম হচ্ছে। তাহলে উত্তর হবে অপশন সি 0.089 গ্রাম। দেখো, প্রথমে তোমরা H2 এর পারমাণবিক ভর নির্ণয় করবে 2, H2 এর পারমাণবিক কত? 2। তাহলে এসটিপিতে 2 গ্রাম, হাইড্রোজেনের আয়তন কত? 22.4 লিটার। এবার দেখো, উত্তর চেয়েছে 1 লিটার H2 এর ভর, তাহলে 22.4 লিটার H2 এর ভর কত হবে? 2 গ্রাম। তাহলে 1 লিটার H2 এর ভর কত হবে? 2/22.4 গ্রাম। এটা তোমরা ক্যালকুলেশন করবে, কত হচ্ছে? 0.089 গ্রাম। তার উত্তর হবে অপশন সি 0.089 গ্রাম। তাহলে অ্যান্সার হবে অপশন সি 0.089 গ্রাম। 1.4 সর্বদা অসৎ ও খর্বাকৃতি প্রতিবিম্ব গঠন করে উত্তল লেন্স, অবতল লেন্স, উত্তল দর্পণ, অবতল দর্পণ। দেখো, সর্বদা অসৎ ও খর্বাকৃতি প্রতিবিম্ব গঠন করে অবতল লেন্স, উত্তর হবে অবতল লেন্স। এরপরের কোশ্চেন, এই দাগ নম্বরটা ভুল দেওয়া আছে, 1.5 হবে। 1.5 এফ ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণকে জলে নিমজ্জিত করা হলে তার ফোকাস দৈর্ঘ্য হবে 2f, f/2, 4f, f। দেখো, এফ ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণকে জলে নিমজ্জিত করলে তার ফোকাস দৈর্ঘ্যে কোনো পরিবর্তন হয় না, তার উত্তর হবে অপশন ডি এফ। 1.6 একটি উত্তল লেন্স থেকে 30 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে লেন্স থেকে 30 সেমি দূরে সৎবিম্ব গঠিত হয়। লেন্সটির ফোকাস দৈর্ঘ্য হবে 30 সেমি, 15 সেমি, 60 সেমি, 10 সেমি। দেখো,
একটি উত্তর লেন্স থেকে 30 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে লেন্স থেকে 30 সেমি দূরে সৎবিম্ব গঠিত হয়। লেন্সটির ফোকাস দৈর্ঘ্য কত হবে নির্ণয় করতে হবে। এখানে কোশ্চেন দেওয়া আছে লেন্স থেকে 30 সেমি দূরে বস্তু আছে আর লেন্স থেকে 30 সেমি দূরে প্রতিবিম্ব গঠিত হয়েছে, অর্থাৎ লেন্স থেকে বস্তু দূরত্ব এবং লেন্স থেকে প্রতিবিম্ব দূরত্ব সমান। তাহলে এখানে টি অপশন কত হবে 30, তাহলে এপসন হচ্ছে 15, তাহলে লেন্সের ফোকাস দৈর্ঘ্য হচ্ছে 15 সেমি। কিংবা তোমরা অঙ্কটা এইভাবে করতে পারো। দেখো আমরা জানি 1/f ইজিক্যাল টু 1/u প্লাস 1/v। এফ সমান লেন্সের ফোকাস দৈর্ঘ্য, ইউ হচ্ছে লেন্স থেকে বস্তু দূরত্ব, ভি হচ্ছে লেন্স থেকে প্রতিবিম্বের দূরত্ব। এখানে এফ এর মান চেয়েছে, ইউ দেওয়া আছে 30, ভি দেওয়া আছে 30, তাহলে 1/f সমান কত হবে 31 প্লাস 31, এটা শুরু করবে কত হচ্ছে 2/30 সমান 1/15, তাহলে 1/f সমান 1/15, এফ সমান কত হচ্ছে 15, তাহলে লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত হচ্ছে 15 সেমি। তাহলে উত্তর হবে অপশন বি 15 সেমি। 1.7 তড়িৎচালক বলের সঙ্গে নিচের কোন ভৌত রাশিটি সঙ্গতিপূর্ণ? অপশন দেওয়া আছে বল, ভরবেগ, শক্তি, ত্বরণ। দেখো তড়িৎচালক বলের সঙ্গে শক্তি রাশিটি সঙ্গতিপূর্ণ, উত্তর হবে শক্তি। 1.8 আর রোধের একটি তারকে সমান দুভাগ করে টুকরো দুটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্যরোধ হবে আর, R/2, R/8, R/4। দেখো আর রোধের একটি তারকে সমান দুভাগ করলে টুকরো দুটি রোধ হবে যথাক্রমে R/2 এবং R/2। দেখো দৈর্ঘ্য অর্ধেক করা হলে রোধও অর্ধেক হবে, কারণ রোধ এবং দৈর্ঘ্য পরস্পর সমানুপাতিক। তারটি রোধ ছিল আর, তাহলে সমান দু টুকরো করলে তার দুটির প্রত্যেকটি রোধ কত হচ্ছে R/2 এবং R/2। এবার দেখো R/2 এবং R/2 রোধ দুটি সমান্তরাল সমবায়ে যুক্ত এবং তাদের তুল্যরোধ কত হবে নির্ণয় করতে হবে। তাহলে R/2 এবং R/2 রোধ দুটি যদি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে এবং তুল্যরোধ Rn হয়, তাহলে 1/Rn ইজিক্যাল টু 1/R/2 প্লাস 1/R/2 হবে। এটি সমান্তরাল সমবায়ের তুল্যরোধের সূত্র। তো 1 গুণিত 2/R হবে, এটা তাহলে 2/R, এটা হয়ে যাবে 2/R। তাহলে 1/Rn ইজিক্যাল টু কত হচ্ছে 2/R প্লাস 2/R হচ্ছে, তাহলে 1/Rn সমান হচ্ছে 4/R। তাহলে তুল্যরোধ Rn সমান কত হচ্ছে R/4। তাহলে উত্তর হবে অপশন ডি R/4। উত্তর হবে R/4, অপশন ডি R/4। 1.9 ডিসি জেনারেটর যে মূলনীতির ভিত্তিতে কাজ করে সেটি হলো তড়িৎচুম্বকীয় আবেশ, তড়িৎ রাসায়নিক ক্রিয়া, তড়িৎ প্রবাহের তাপীয় ফল, তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল। ডিসি জেনারেটর যে মূলনীতির ভিত্তিতে কাজ করে সেটি হবে তড়িৎচুম্বকীয় আবেশ, অপশন এ হবে তড়িৎচুম্বকীয় আবেশ। 1.10 পর্যায় সারণীতে সন্ধিগত মৌলের সংখ্যা 30, 14, 28, 10। পর্যায় সারণীতে সন্ধিগত মৌলের সংখ্যা 30, অপশন এ সন্ধিগত মৌলের সংখ্যা হচ্ছে 30টি। 1.11 দীর্ঘ পর্যায় সারণীতে X 27, 13 মৌলটি কত নম্বর শ্রেণীতে অবস্থান করে? 14 নম্বর, 13 নম্বর, 15 নম্বর, 16 নম্বর। দীর্ঘ পর্যায় সারণীতে X 27, 13 মৌলটি 13 নং শ্রেণীতে অবস্থিত, 13 নম্বর হবে, 13 নম্বর শ্রেণীতে অবস্থিত। 1.12 LiH অণুতে Li ও H উভয় পরমাণু যে নোবেল গ্যাসে ইলেকট্রন বিন্যাস লাভ করে সেটি হলো আর্গন, হিলিয়াম, নিয়ন, ক্রিপ্টন। দেখো লিথিয়াম ও হাইড্রোজেন উভয়ই নিষ্ক্রিয় হওয়ার জন্য নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের কাঠামো গ্রহণ করে, উত্তর হবে হিলিয়াম। দেখো লিথিয়াম ও হাইড্রোজেন উভয় পরমাণু নিষ্ক্রিয় হওয়ার জন্য অর্থাৎ শেষ কক্ষে 8টি ইলেকট্রন রাখার জন্য নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের কাঠামো গঠন করে, উত্তর হবে হিলিয়াম। এক্স ও ওয়াই মৌল দুটি পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 12 ও 15 হলে তাদের দ্বারা গঠিত যৌগের সংকেত হবে। দেখো 4টা অপশন দেওয়া আছে, কোনটা হবে? দেখো এক্স মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক 12, তাহলে ইলেকট্রন বিন্যাস হবে 2, 8, 2। আর ওয়াই মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 15, তাহলে ইলেকট্রন বিন্যাস হবে 2, 8, 5। দেখো এখানে এক্স মৌলের শেষ কক্ষে 2টি ইলেকট্রন, তাহলে এক্স মৌলের যোজ্যতা কত? যোজ্যতা হচ্ছে 2। ওয়াই মৌলের যোজ্যতা হবে, দেখো ওয়াই মৌলের শেষ কক্ষে 5টি ইলেকট্রন আছে,
কিন্তু ওয়াই মলের যোজ্যতা 5 হবে না। শেষ কক্ষে 4টির বেশি ইলেকট্রন থাকলে 8 থেকে বিয়োগ করতে হয়, তাহলে ওয়াই মলের যোজ্যতা হবে 8 - 5 অর্থাৎ 3। এবার দেখো ওয়াই এর যোজ্যতা চলে যায় এখানে এক্স এর জায়গায়, আর এক্স এর যোজ্যতা চলে যায় ওয়াই এর জায়গায়। তাহলে যৌগটির সংকেত হবে X3Y2। তাহলে উত্তর হবে X3Y2। দেখো এক্স মৌলের পারমাণবিক সংখ্যা 12 অর্থাৎ ইলেকট্রন সংখ্যা 12, ইলেকট্রন বিন্যাস হবে 2 8 2। এক্স মৌলের যোজ্যতা কত? 2। এক্স মৌলের যোজ্যতা 2। আবার দেখো ওয়াই মৌলের পারমাণবিক সংখ্যা 15 অর্থাৎ ইলেকট্রন সংখ্যা 15, আর ইলেকট্রন বিন্যাস হবে 2 8 5। ওয়াই মৌলের যোজ্যতা হবে 8 - 5 = 3। এবার দেখো, এবার আমরা জানি এক্স মৌলের যোজ্যতা এখানে চলে যায় আর ওয়াই মৌলের যোজ্যতা এখানে চলে যায়, তাহলে কত হচ্ছে X3Y2। তাহলে যৌগটির সংকেত কত হচ্ছে X3Y2। তাহলে উত্তর অপশন সি X3Y2। 1.14 জলের তড়িৎ বিশ্লেষণের ফলে উৎপন্ন হাইড্রোজেন ও অক্সিজেনের ভরের অনুপাত। দেখো 4টা অপশন দেওয়া আছে, কোনটা হবে? এখানে হাইড্রোজেনের ভর হচ্ছে 2 আর অক্সিজেনের ভর হচ্ছে 16, তাই 2:16 কত হবে? 1:8। উত্তর হবে 1:8, অপশন এ 1:8। 1.15 নিচের কোনটি অজৈব মৃদু তড়িৎ বিশ্লেষ্য? CH3COOH, H2CO3, CuSO4, KOH। ও এখানে অজৈব মৃদু তড়িৎ বিশ্লেষ্য হবে H2CO3। এরপর বিভাগ খ 2.1 বায়ুমণ্ডলের কোন স্তরটি শীতলতম? দেখো বায়ুমণ্ডলের শীতলতম স্তরটি হলো মেসোস্ফিয়ার। উত্তর হবে মেসোস্ফিয়ার। পরের কোশ্চেন, একটি তরল বায়োফুয়েলের উদাহরণ দাও। একটি তরল বায়োফুয়েলের উদাহরণ হচ্ছে বায়ো ইথানল। উত্তর হবে বায়ো ইথানল। 2.2 ফায়ার আইস কি? দেখো ফায়ার আইস বরফ অণুর খাঁচা সদৃশ গঠনের মধ্যে মিথেন গ্যাস আবদ্ধ থেকে মিথেন হাইড্রাইড উৎপন্ন করে। এটি আগুনের সংস্পর্শে আসা মাত্রই জ্বলে ওঠে, তাই একে ফায়ার আইস বলে। 2.3 সেলসিয়াস স্কেলে দুটি পদার্থের উষ্ণতার পার্থক্য 10 ডিগ্রি হলে কেলভিন স্কেলে পদার্থ দুটির উষ্ণতার পার্থক্য কত হবে? দেখো দুটি পদার্থের সেলসিয়াস স্কেলে উষ্ণতার পার্থক্য 10 ডিগ্রি হলে কেলভিন স্কেলে পদার্থ দুটি উষ্ণতার পার্থক্য কত হবে নির্ণয় করতে হবে। দেখো আমরা জানি 1 ডিগ্রি সেলসিয়াস এর পরিবর্তন সমান 1 কেলভিন এর পরিবর্তন। তাহলে 10 ডিগ্রি সেলসিয়াস কত হবে? তাহলে দেখো 10 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন উত্তর হয়ে যাবে 10 কেলভিনের পরিবর্তন। তাহলে অ্যান্সার হবে 10 কে। দেখো দুটি পদার্থের সেলসিয়াস স্কেলে উষ্ণতা পার্থক্য 10 ডিগ্রি হলে কেলভিন স্কেলে পদার্থ দুটির উষ্ণতা পার্থক্য কত হবে? আমরা জানি 1 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন সমান হচ্ছে 1 কেলভিনের উষ্ণতার পরিবর্তন। তাহলে 10 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন কত হবে? 10 কে। তাহলে উত্তর হবে কেলভিন স্কেলে পদার্থ দুটির উষ্ণতা পার্থক্য 10 কে। 2.4 সত্য অথবা মিথ্যা লেখো। একই চাপ ও উষ্ণতায় সব গ্যাসের মোলার আয়তন একই হয়, এটি সত্য। কোশ্চেন দেওয়া ছিল কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে? নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায়। নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। তাহলে উত্তর হবে নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায়। উচ্চ উষ্ণতায় দেখো হাই টেম্পারেচার ও লো প্রেসার অর্থাৎ উচ্চ উষ্ণতায় ও নিম্নচাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। 2.5 আলোকরশ্মি লম্ব আপতনে প্রতিসরণ কোণের মান কত হয়? দেখো আলোকরশ্মি লম্বভাবে আপতিত হলে লম্বভাবে ফিরে আসে, অর্থাৎ প্রতিসরণ কোণের মান হবে 0। তাহলে আলোকরশ্মি লম্ব আপতনে প্রতিসরণ কোণের মান কত হয়? 0 ডিগ্রি। উত্তর হবে 0 ডিগ্রি। 2.6 আকাশ নীল দেখায় আলোর কোন ঘটনার জন্য? দেখো আকাশ নীল দেখায় আলোর বিক্ষেপণ ধর্মের জন্য। তাহলে উত্তর হবে
আলোর বিক্ষেপণ ধর্মের জন্য আকাশ নীল দেখায়। একটি লাল গোলাপকে নীল আলোয় দেখলে কেমন দেখাবে? দেখো, লাল গোলাপকে নীল আলোয় দেখলে কালো দেখাবে। উত্তর হবে কালো। লাল গোলাপকে নীল আলোয় দেখলে কালো দেখাবে। 2.7 জলের মধ্যে থাকা বায়ুর বুদবুদ কোন ধরনের লেন্সের মতো আচরণ করে? দেখো, জলের মধ্যে থাকা বায়ুর বুদবুদ অবতল লেন্সের মতো আচরণ করে। উত্তর হবে অবতল লেন্স। 2.8 বৈদ্যুতিক বর্তনীতে সুইচকে কোন সমবায়ে যুক্ত করা হয়? দেখো, বৈদ্যুতিক বর্তনীতে সুইচকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়। উত্তর হবে সমান্তরাল সমবায়ে। একটি তারকে কেটে সমান দু টুকরো করা হলো, তারটির উপাদানে রোধাঙ্কের কি পরিবর্তন হবে? দেখো, একটি তারকে কেটে সমান দু টুকরো করা হলো, তারটির উপাদানে রোধাঙ্কের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ রোধাঙ্কের মান অপরিবর্তিত থাকবে। তার উত্তর হবে তারটির উপাদানে রোধাঙ্ক অপরিবর্তিত থাকবে। উত্তর হবে তারটির উপাদানে রোধাঙ্ক অপরিবর্তিত থাকবে। জুল পার কুলম্ব কোন ভৌত রাশির একক? দেখো, জুল পার কুলম্ব তড়িৎচালক বলের একক। তাহলে জুল পার কুলম্ব তড়িৎচালক বলের একক। 2.11 বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ সঠিকভাবে সাজাও। সর্বাপেক্ষা তড়িৎ ধনাত্মক মৌল, এটা হবে সিজিয়াম, সিএস, অপশন সি। তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌল, এটা হবে রেডন। উত্তর হবে রেডন, অপশন ডি। জলের তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত তড়িৎদ্বার, এটা হবে অপশন এ প্লাটিনাম, পিটি। তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, এটা হবে অপশন বি CCl4, কার্বন টেট্রা ক্লোরাইড। তাহলে সর্বাপেক্ষা তড়িৎ ধনাত্মক মৌল, এটা হচ্ছে সিএস, সিজিয়াম। তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌল, এটা হচ্ছে রেডন, আরএন। জলের তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত তড়িৎদ্বার, এটা হচ্ছে পিটি, প্লাটিনাম। তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, এটা হবে CCl4, কার্বন টেট্রা ক্লোরাইড। 2.12 পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর ব্যাসার্ধ ড্যাশ। দেখো, পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর ব্যাসার্ধ হ্রাস পায়। উত্তর হবে হ্রাস পায়। অথবা কোশ্চেন দেওয়া ছিল পর্যায় সারণীর শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে গেলে ত্বরিণাত্মকতা ড্যাশ। দেখো, পর্যায় সারণীর শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে গেলে ত্বরিণাত্মকতা হ্রাস পায়। তার উত্তর হবে হ্রাস পায়। দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি সমযোজী এবং একটি তড়িৎ যৌগের নাম লেখো। দেখো, দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন সমযোজী যৌগ হবে জল, সমযোজী যৌগ জল, H2O। আর তড়িৎ যৌগ হবে খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড, খাদ্য লবণ, NaCl বা সোডিয়াম ক্লোরাইড। দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় সমযোজী যৌগ হচ্ছে জল, আর তড়িৎ যৌগ হচ্ছে খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড। 2.14 এমন একটি যৌগের নাম লেখো যা গ্যাসীয় অবস্থায় সমযোজী কিন্তু তার জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে। দেখো, এমন একটি যৌগের নাম লেখো যা গ্যাসীয় অবস্থায় সমযোজী কিন্তু তার জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে। এটা উত্তর হবে HCl। দেখো, HCl হচ্ছে যৌগ, গ্যাসীয় অবস্থায় হাইড্রোজেন ক্লোরাইড, কিন্তু জলীয় দ্রবণে এটা হয়ে যাচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং জলীয় দ্রবণে আয়ন উৎপন্ন করে H+ আর Cl-। তাহলে HCl অর্থাৎ হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, এটা গ্যাসীয় অবস্থায় হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, কিন্তু জলীয় দ্রবণ হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর জলীয় দ্রবণে H+ এবং Cl- আয়ন উৎপন্ন করে, তাই তড়িৎ পরিবহন করতে পারে। এর পরের কোশ্চেন, অ্যামোনিয়া অণুতে কয়টি নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় থাকে? দেখো, 1 2 3 অর্থাৎ 3টি ইলেকট্রন জোড়, এরা হচ্ছে নিষ্ক্রিয় ইলেকট্রন জোড়। তাহলে অ্যামোনিয়া অণুতে 3টি ইলেকট্রন জোড় নিষ্ক্রিয় ইলেকট্রন জোড়, আর একটি ইলেকট্রন জোড় নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, আর 3টি ইলেকট্রন জোড় হচ্ছে নিষ্ক্রিয় ইলেকট্রন জোড়। এই 3টি 1 2 3 এই 3টি ইলেকট্রন জোড় নিষ্ক্রিয় ইলেকট্রন জোড়। তার উত্তর হবে অ্যামোনিয়া অণুতে কয়টি নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় আছে? 3টি। উত্তর হবে 3টি। অ্যামোনিয়া অণুতে 3টি নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় থাকে। H2O
এর অণুতে কী ধরনের রাসায়নিক বন্ধন দেখা যায়? দেখো, জলের অণুতে সমযোজী রাসায়নিক বন্ধন। উত্তর হবে সমযোজী। সমযোজী সমযোজী রাসায়নিক বন্ধন বর্তমান। C2H4 অণুতে কয়টি দ্বিবন্ধন দেখা যায়? দেখো, C2H4 এর লুইস ডট, এখানে দ্বিবন্ধন আছে একটি, আর এক বন্ধন আছে 1 2 3 4, চারটি এক বন্ধন ও একটি দ্বিবন্ধন। এখানে কোশ্চেনে শুধু চেয়েছে কটি দ্বিবন্ধন, তাহলে একটি দ্বিবন্ধন। উত্তর হবে একটি দ্বিবন্ধন দেখা যায়। একটি দ্বিবন্ধন দেখা যায়। টু 2.17 অ্যানোড মাড কি? দেখো, অ্যানোড মাড তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপারকে বিশুদ্ধ করার সময় অ্যানোডের চারিদিকে সূক্ষ্ম মসলিনের থলিযুক্ত করা হয়। এতে অবিশুদ্ধ কপারে উপস্থিত সিলভার, গোল্ড ইত্যাদি মূল্যবান ধাতুসহ অশুদ্ধিকে অ্যানোড মাড বলে। 2.18 তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে ড্যাশ ও অ্যানোডে ড্যাশ ঘটে। দেখো, তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে বিজারণ ও অ্যানোডে জারণ ঘটে। তাহলে ক্যাথোডে বিজারণ হবে, ক্যাথোডে বিজারণ ও অ্যানোডে জারণ ঘটে। এর পরের কোশ্চেন, তড়িৎ বিশ্লেষণের সময় ড্যাশ শক্তি ড্যাশ শক্তিতে পরিণত হয়। দেখো, তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়।